বিষয়টা নিয়ে সারাদিনই ভাবছিলাম এই স্পেসিফিক বিষয় নিয়ে আদতে কথা বলা উচিত কিনা, কিংবা কথা বললে কি কথা বলা উচিত কিংবা কি কথা বলা যায়, আদৌ এই বিষয়ে আলোচনার জন্য আসা উচিত কিনা, এরকম নানা কথা যখন ভাবছিলাম এক ধরনের হতাশাও কাজ করছিল। হতাশা অনেক কারণ সাম্প্রতিক সময়ে অনেকের অনেক কথাতেই হতাশ হতে হয়। এনসিপির আহ্বায়ক যখন মুক্তিযুদ্ধ নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করেন তখন যেমন হতাশা বাড়ে, তেমনি যে বিএনপির কাছে এখন সব থেকে বেশি প্রত্যাশা মানুষের, সেই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যখন এরকম মন্তব্য করেন যে ৫৪ বছর পর মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের এভাবে দেখা আর উচিত নয়, তখন হতাশা বাড়ে এই কারণেই যে কার কাছে আদতে কতটুকু আমাদের প্রত্যাশা করা উচিত সেই ব্যাপারেও বোধহয় একটা সেন্সরশিপ আসা উচিত আমাদের নিজেদের ভেতরে। যে কথা বলছিলাম, যে ব্যাপারটা নিয়ে ভাবছিলাম যে কথা বলা উচিত কিনা, একজন সাবেক সচিব তিনি অভিযোগ করেছেন যে এই সরকারের বহু উপদেষ্টার দুর্নীতি সম্পর্কে তার কাছে প্রমাণ রয়েছে, তিনি প্রমাণ দিতে পারবেন, তথ্য দিতে পারবেন, এবং সেটাকে কেন্দ্র করে আরও অনেক কথা বললেন। এই কথা যখন বললেন তখন সরকারের কি কর্তব্য হয়ে দাঁড়ায় না যে ব্যাপারটা অনেক বেশি গুরুত্ব দিয়ে ভাবা এবং ওই ব্যক্তির, ওই সাবেক সচিবের সঙ্গে কথা বলা, নিজেদের স্বচ্ছতার স্বার্থে প্রধান উপদেষ্টার কি উচিত না যে তাকে ডেকে নিয়ে একটা মিটিং করা এবং তার কাছ থেকে তথ্য প্রমাণ চাওয়া যে কোন কোন উপদেষ্টার দুর্নীতির তথ্য প্রমাণ আপনার কাছে আছে, সেগুলো দিন, আমি যথাযথ ব্যবস্থা নেব। সেগুলো হবে কিনা, সেগুলো যখন আমরা সন্দিহান তখন অনেক প্রশ্ন সামনে আসে এবং অনেক প্রশ্নের সমাধান আমরা আদতে খুঁজে পাই না। কিন্তু কিছু প্রশ্নের সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করব। একজন সাবেক সচিব যখন এরকম মারাত্মক অভিযোগ করে ফেলেন, অন্তত অনেক উপদেষ্টার ব্যাপারে তিনি যখন দুর্নীতির প্রমাণ দিতে পারবেন এরকম বলেন, তখন আমাদের কপালে চিন্তার নতুন নতুন ভাঁজ তৈরি হয়। সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। যে কথা বলছিলাম, যে একজন সাবেক উপদেষ্টা যখন এরকম মন্তব্য করেন যে সরকারের অনেক উপদেষ্টার দুর্নীতির তথ্য প্রমাণ তার কাছে আছে, তখন কি সরকারের কর্তব্য হয়ে পড়ে না, কিংবা প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনীর কর্তব্য হয়ে পড়ে না যে সেই দুর্নীতির তথ্য প্রমাণগুলো নেয়া, কিংবা দুদকেরও কর্তব্য হয়ে পড়ে না যে সেই তথ্য প্রমাণগুলো নিয়ে একটা, দুদক যেহেতু স্বাধীন প্রতিষ্ঠান, দুদককে আগের রাজনৈতিক সরকার নানাভাবে প্রভাবিত করেছে, নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এখন তো প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দুদককে নিজেদের পক্ষে কাজে লাগাচ্ছে না বলেই আমরা বিশ্বাস করতে চাইব। সেরকম কিছু ঘটবে না, কারণ আমরা একটা নতুন সময়ে এসেছি। এই নতুন সময়ে দুদক স্বাধীন প্রতিষ্ঠান হিসেবেই কাজ করবে এবং স্বয়ং প্রধান উপদেষ্টাও যদি কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে যান সেই ব্যাপারেও দুদক ইনভেস্টিগেশন করবে। সেই সভ্য সমাজে, সেই ভালো সমাজেই তো আমরা এখন বাস করছি। সুতরাং সেটা হওয়া উচিত, কিন্তু সেটা কি আদৌ হবে, সেই প্রশ্নটা আসে। গণমাধ্যমগুলো, যেটা সবাই আজকে সারাদিন এটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে এবং গণমাধ্যমগুলো নিজেদের মতো করে বিশ্লেষণ সাজাচ্ছে। গণমাধ্যমগুলো শিরোনাম করছে, শিরোনাম যদিও আপনারা বিষয়টা জানেন, এই ব্যাপারটা এরই মাঝে সারাদিনব্যাপী আলোচিত হয়েছে, তারপরেও শিরোনামটা একটু দেখে নিন, তারপরে তিনি কি বললেন সেই কথাগুলো বলে আমরা মূল আলোচনার দিকে যেতে চেষ্টা করব যে আদতে এর ফলে কি ঘটতে চলেছে। সংবাদ শিরোনাম, গণমাধ্যম যেটা বলছে, সমকালের শিরোনাম, অন্তত ৮ উপদেষ্টার দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারবো সাবেক সচিব সাত্তার। কে এই সাত্তার সাহেব? তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবং তিনি জুলাই অভ্যুত্থানের একটি অনুষ্ঠানে
এই মন্তব্য করেছেন এবং তিনি স্পেসিফিক দুইজন উপদেষ্টার নাম নিয়ে তাদের অক্ষমতার ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করেছেন। যখন 8 জন উপদেষ্টার কথা বলছেন তখন 2 জনের নাম উল্লেখ করা কি এটা আমরা বুঝে নেব যে সেই 8 জনের মধ্যে এই 2 জন আছে, এরকমটা বুঝে নেব, নাকি শুধু উদাহরণ দেওয়ার জন্য উদাহরণ দিয়েছেন তিনি? কি বলছে গণমাধ্যম? বলছেন যে এই উপদেষ্টাদের সঙ্গে তিনি এই মন্তব্য করেছেন যে সীমাহীন দুর্নীতি প্রমাণ তার নিজের কাছে রয়েছে এবং তিনি বলেছেন যে এই উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না, বদলিও হয় না। অর্থাৎ সরকারের ভেতরে যে আরেক সরকারের আলোচনা বহুদিন থেকেই শুনছি, এই আরেক সরকার কি এই ক্ষমতাবান 8 উপদেষ্টা যাদের নিয়ন্ত্রণে সব কিছু নিয়োগ এবং বদলি বাণিজ্য সহ সরকারের অনেক কিছু তাদের নিয়ন্ত্রণে রয়েছে? তিনি যেটা বলতে চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারে কথা বলেছেন তিনি। বলেছেন যে কষ্ট লাগে একজন উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তিনি প্রশ্ন করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয় নূরজাহান বেগম চালাতে পারেন? এই প্রশ্ন করেছেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে কি চালানো ঠিক হচ্ছে? সেই প্রশ্নও তিনি করেছেন। তাহলে কি তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই 2 জন উপদেষ্টা সেই 8 উপদেষ্টার মধ্যে রয়েছে? সেটা একটা বড় প্রশ্ন। বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 1 বছরের দুর্নীতি না কমে বরং অতীতের চেয়ে বেড়েছে। তিনি দুর্নীতি বেড়েছে এই কথা বলার চেষ্টা করেছেন। বলেছেন যে একজন সহকারী কমিশনার ভূমি একটি স্কুলের জমির নামজারিতে 30 লাখ টাকা চেয়েছেন। ঢাকার আশেপাশের একজন ইওনো একটি কারখানার লেআউট পাস করতে 20 লাখ টাকা চেয়েছেন। এই হচ্ছে বর্তমান প্রশাসনের অবস্থা। তিনি বলেছেন যে আমি একটি রাজনৈতিক দলের অফিসে বসি, 5 আগস্টের পরে বহু বঞ্চিত নির্যাতিত সরকারি কর্মকর্তা কর্মচারীরা অফিসে আসা যাওয়া শুরু করে, তাদের নানা অভিযোগ। একসময় ব্যাপারগুলো জানতে পেরে তারেক রহমান তাকে প্রশ্ন করলেন এরা কারা, এরা কেন অফিসে আসে? তখন তারেক রহমানকে তিনি জানিয়েছিলেন যে এরা সবাই বঞ্চিত, শেখ হাসিনার আমলে নানাভাবে বঞ্চিত হয়েছে। তারেক রহমান বলেছেন যে ইন সার্ভিস কেউ, অর্থাৎ চাকরিরত অবস্থায় আছেন এমন কেউ সরকারি কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক দলের অফিসে আসছে, এটা কোনো শুভ লক্ষণ নয়, তাদেরকে আসতে নিষেধ করে দেন। তারপর থেকে তাদের আসতে আর দেয়া হয়নি। এই ব্যাপারগুলো উল্লেখ করে তিনি বলেছেন যে আমি খুবই হতাশ, আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে, কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত 8 উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারবো। গোয়েন্দা সংস্থার কাছে 8 উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে গোয়েন্দা সংস্থার কাছেও এই তথ্য প্রমাণ রয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রফেসর ইউনূসের সরকার কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে সরকার জানা সত্ত্বেও কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন আমরা কি জানি? আমরা বিভিন্নভাবে যেটা জানি সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বহুভাবে অভিযুক্ত হয়েছেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ শোনা যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তার নিয়োগ নিয়েই অভিযোগ রয়েছে এবং বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম যিনি হাসনাত আবদুল্লাহ তিনি সরাসরি অভিযোগ করেছেন প্রফেসর ইউনূসকে ইঙ্গিত করে যে এটা আত্মীয়করণের একটা দৃষ্টান্ত এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। সমস্ত কিছু এতদিন যে টাকা পয়সা সুবিধা ভোগ করেছেন সেগুলো ফেরত দিয়ে তাকে পদত্যাগ করতে বলেছেন। তার প্রিয় এপিএসদের দুর্নীতির খবর আমরা জেনেছি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএসের 300 কোটি টাকার 350 কোটি টাকার সম্পদের কথা আমরা শুনেছি, কিন্তু সেই ব্যাপারে কোনো ধরনের কোনো অগ্রগতি আমরা দেখছি না। বিদেশে থাকা একজন সাংবাদিক, একজন ইউটিউবার, যিনি কিনা বৈষম্যবিরোধী আন্দোলনের আগে থেকে শুরু থেকেই খুবই সোচ্চার বৈষম্যবিরোধী আন্দোলনের যারা স্টেক হোল্ডার তাদেরকে নানাভাবে চাঙ্গা করেছেন, তিনি অভিযোগ করেছেন একাধিক উপদেষ্টাকে নিয়ে যে হাজার হাজার কোটি টাকা বানিয়ে নিয়েছে, বিদেশে গাড়ি বাড়ি করেছে, এরকম অভিযোগ তাকে করতে শোনা গেছে। কিন্তু সেই ব্যাপারে সরকারের কোনো ধরনের কোনো উত্তর আমরা খুঁজে পাই
পায়নি। অবশ্য একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা, তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন যে আমেরিকাতে তার কোনো গাড়ি বাড়ি নেই, তার স্ত্রী সন্তানরা দেশেই আছেন, তাদেরকে আমেরিকাতে সেটেল করার কোনো পরিকল্পনা নেই। যে অভিযোগটা তার বিরুদ্ধে হয়েছিল সেগুলো তিনি জবাব দেওয়ার চেষ্টা করেছেন। এখন ব্যাপার হচ্ছে যে মারাত্মক যে ব্যাপার সেটা হচ্ছে যে যখন এই ধরনের অভিযোগ ওপেনলি কেউ করেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন মানুষ করেন, খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন এবং যিনি বাংলাদেশ সরকারের সাবেক সচিব, তার মতো একজন জ্ঞানী মানুষ তিনি অযথা মন্তব্য করার কথা নয়। যদি অযথা মন্তব্য করে থাকেন তারও ইনভেস্টিগেশন দরকার, আর যদি অযথা মন্তব্য না করে থাকেন, যে মারাত্মক কথাটা তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এই রিপোর্ট রয়েছে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছে না, এটা কিন্তু রাজনৈতিক সরকারের মতো আচরণ হয়ে গেল। আমরা রাজনৈতিক সরকারগুলোকে নানাভাবে দোষারোপ করি, রাজনীতিকে দোষারোপ করি। একজন উপদেষ্টা তো দায়িত্ব গ্রহণের পরে এরকম মন্তব্য করেই ফেলেছিলেন যে 54 বছরে আপনারা কিছুই করতে পারেননি বলেই আমাদের আসতে হয়েছে। অথচ 54 বছরের ইতিহাসটা তার বোধহয় খুব একটা ভালো জানা নেই। এই 54 বছরে দেশের যা কিছু হয়েছে, যত অবকাঠামো তৈরি হয়েছে, দেশ যতটুকু এগিয়েছে, হ্যাঁ দুর্নীতি হয়েছে, রাজনীতিবিদরা দুর্নীতি করেছেন, স্বজনপ্রীতি করেছেন, ক্রাইম করেছেন, তার মাঝ দিয়েও এই 54 বছরে যা কিছু অর্জন সবই তো রাজনৈতিক ব্যক্তিদের হাত ধরেই, রাজনৈতিক সরকারের হাত ধরেই হয়েছে। এর মাঝে ব্যতিক্রম হয়তো এরশাদের শাসনের সময়টাকে বলা যেতে পারে যে তিনি রাজনৈতিক ব্যক্তি ছিলেন না, কিন্তু সেই এরশাদও কিন্তু ক্ষমতায় থাকতেই রাজনৈতিক দল করেছেন, জাতীয় পার্টি করেছেন এবং রাজনৈতিক দল পরিচালনা করেছেন। একটা সময় তিনি কিন্তু রাজনীতিতে ঢুকেই পড়েছেন ক্ষমতায় থাকা সত্ত্বেও, অর্থাৎ ক্ষমতার অর্ধেক সময় তিনি অরাজনৈতিক লোক হিসেবে থাকলেও ক্ষমতার বাকি অর্ধেক সময় কিন্তু রাজনৈতিক লোক হিসেবেই তার শাসন কার্য চালানোর চেষ্টা করেছেন, যদিও তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেই 90-এ তার পতন হয়েছিল। রাজনীতিবিদদের ঢালাওভাবে দোষ দিচ্ছেন যে উপদেষ্টারা যে রাজনীতিবিদরা কিছুই করতে পারেনি, বিরাজনীতিকরণের চেষ্টার অভিযোগ নানা দিক থেকে যখন উঠছে, তখন এই অরাজনৈতিক ব্যক্তিগুলো যারা নিজেদেরকে সাধু সন্ন্যাসী ভাবেন, যারা অনেক বেশি সৎ মানুষ হিসেবে ভাবেন কিংবা আমরা মনে করি তারা সৎ মানুষ, তাদের বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ আসে তাহলে আমার মনে হয় যে সরকারের 1 নম্বর ব্যক্তিটা সবথেকে বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান এবং সেই 1 নম্বর ব্যক্তি প্রফেসর ইউনূস, বিশ্বব্যাপী যার সম্মান রয়েছে, তার নিজের সম্মান রক্ষার্থেই সরকারের ভেতরের এই জঞ্জালগুলো আমার মনে হয় দূর করার উদ্যোগ নেওয়া উচিত এবং সেটা আগামী নির্বাচনের আগেই, নতুবা আগামী নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হবে এই বিতর্কিত উপদেষ্টাদের দিয়ে নির্বাচনের নানা রকমের কর্মকাণ্ড যদি চালানো হয়। সেই ব্যাপারটা কি ভেবে দেখবে সরকার? দর্শক, আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।